হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনি জানেন যে এই সন্ত্রাসী সুব্রত বাইন সে শেখ হাসিনার আদেশে ডক্টর ইউনূস, তারেক রহমান ও সার্জিস হাসনাতদের মূলত হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার আগেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়। তো যেই কারণে মূলত এবার যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই সুব্রত বাইনের। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ফাঁসি কার্যকর। তারেক রহমান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যার টার্গেট ছিল। গ্রেফতার হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। নেওয়া হয়েছে রিমান্ডে। তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল সুব্রতের খুঁটির জোর। জানা গেছে 2025 সালের মে মাসে সে গ্রেফতার হলেও সুব্রতকে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকেই র্যাবের হাতে ছিল। ওই মাসেই কলকাতা STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে দিয়ে নানান গুপ্ত হত্যার কাজে ব্যবহার করার জন্য হাতে নেয় হাসিনা সরকারের বেশ কয়েকজন লোক। সন্ত্রাসী সুব্রত বাইন, যার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে এবং যে মামলাগুলো হচ্ছে হত্যা মামলা, অর্থাৎ সে শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, খুন করেছে। এবং সর্বশেষ এই সন্ত্রাসী সুব্রত বাইনকে শেখ হাসিনা সে হায়ার করেছে যে ডক্টর ইউনূস, তারেক রহমান, সার্জিস হাসনাত সহ অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত বিরোধী যারাই রয়েছে তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু তাদের প্ল্যান বাস্তবায়ন করার আগেই হাতে নাতে ধরা পড়েছে এই সুব্রত বাইন। এবং রিমান্ডে ও আদালতে এই সমস্ত সব স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে যে শেখ হাসিনাই মূলত তাকে ভাড়া করেছে এবং তার নির্দেশেই মূলত সে এই মিশন বাস্তবায়ন করতে যাচ্ছিল। এবং এই সুব্রত বাইনের বিরুদ্ধে যে মামলাগুলো হত্যা মামলা, আর বাংলাদেশের আইন অনুযায়ী আপনারা জানেন যে হত্যার পরিবর্তে শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি। সুতরাং যে কোনো সময় এবার ফাঁসি কার্যকর হয়ে যাচ্ছে এই সন্ত্রাসী খুনি সুব্রত বাইনের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই সুব্রত বাইনে। সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে রিমান্ডে এবার চাঞ্চল্যকর ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে এই সুব্রত বাইন। তো তার কিছু অপকর্মের চিত্র আমরা দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রেফতার হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। নেওয়া হয়েছে রিমান্ডে। তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যোগাযোগ, বিদেশি প্রশিক্ষণ সহ বিস্তৃত আন্তর্জাতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে। শুধু তাই নয়, রয়ের হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন বলেও জানান। সুব্রত স্বীকার করেন বাংলাদেশে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন তিনি। এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন, যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে। এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন সুব্রত। এর আগে সুব্রত বাইনের সম্পৃক্ততা এবং টার্গেট কিলিং সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের। সূত্র অনুযায়ী 2001 সালে সরকারের ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান। যশোরে ভাড়া বাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতা যেতেন এবং সেখান থেকে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। 2007 সালে ভারতীয় প্রশাসনের ধরপাকড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামে ভুয়া পাসপোর্টে সিঙ্গাপুর ও চীনে পালিয়ে যান। পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই।
সেখানে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতের এসটিএফ তাকে কলকাতায় গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে। পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন র কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেশের জনপ্রিয় শীর্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন। সুব্রত রাজি হলে তাকে স্নাইপার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিং ট্রেনিং দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের। এসব বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জাতীয় দৈনিক যুগান্তরকে বলেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা যেসব তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে তদন্ত চলমান থাকায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল সুব্রতের খুঁটির জোর। জানা গেছে 2025 সালের মে মাসে এসে গ্রেফতার হলেও সুব্রতকে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকেই র্যাবের হাতে ছিল। ওই মাসেই কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে দিয়ে নানান গুপ্ত হত্যার কাজে ব্যবহার করার জন্য হাতে নেয় হাসিনা সরকারের বেশ কয়েকজন লোক। কারা তারা? যারা লন্ডনে থাকা তারেক রহমানকেও মারতে চেয়েছিল। এ বিষয়ে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সম্প্রতি অপরাধ জগতের আলোচিত নাম ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে তাদের গুপ্ত হত্যার টার্গেট নিয়ে গোটা বিশ্বেই আলোড়ন পড়ে গেছে। সর্বশেষ জানা গেছে সুব্রত বাইনকে লন্ডনে বড় টার্গেট দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। 2023 সালে ফেব্রুয়ারি ভারত থেকে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন আসাদুজ্জামান, জিয়াউল, মনিরুল। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। তাকে উত্তরা এলাকায় একটি বাড়িতে গোপনে রাখা হয় এবং ভারতীয় ও পাকিস্তানি স্নাইপার প্রশিক্ষণের আদলে উন্নত অস্ত্র, স্নাইপিং টেকনিক, বাতাসের গতি, আর্দ্রতা ও দূরত্ব নির্ধারণ ইত্যাদি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। গোয়েন্দা সূত্র বলছে, সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। টার্গেট ছিল তারেক রহমানের জুমার নামাজে যাতায়াতের সময়। এই পরিকল্পনায় লন্ডনে নিযুক্ত তৎকালীন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সহযোগিতা করবেন বলেও জানানো হয়। মিশন সফল হলে সুব্রত ও তার পরিবারকে কানাডায় পাঠানো হতো ভারতীয় পাসপোর্টে। কিন্তু 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে জিয়াউল আহসানের নির্দেশে সুব্রত বাইনকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয়। এর মধ্যে সে ধরা পড়ে গেল। এর আগে সুব্রত কিভাবে এত বড় সন্ত্রাসীতে পরিণত হয় এই নিয়ে লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে 23 জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ 23 অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকার প্রথমে ছিল ত্রিমথী সুব্রত বাইন। তার নামে তখন 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। জুলকারনাইন শাহের জানান, পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেই। সুব্রত দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি ও রিপন এখানে অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত।
তিনি জানান, এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় স্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল, যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার SK চক্রবর্তী। তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা MI এর সঙ্গে সম্পর্ক শুরু হয়। জয় শারীরিকভাবে ফিট না হয় র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মুর্তজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে নেয়। পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা S মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অব নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র, অর্থসহ মিশন কার্যকারী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেয়। তিনি আরও জানান, 2003 সালে সব প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মোস্তাকিম। এছাড়া বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। অনুসন্ধানী এ সাংবাদিক আরও জানান, 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতার CID কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিত হয়। সেখানেও সুব্রত বাইন র এর তত্ত্বাবধানে ছিল। শায়ের তার পোস্টে উল্লেখ করেন, চীনে র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। র সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেননের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনে পরামর্শ দেয়। তাদের লক্ষ্য ছিল টাইগার মেমন এর মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের, কিন্তু এ মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে STF তাকে গ্রেফতার করে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতা STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। তো এই সুব্রত বাইন সে ইতিমধ্যেই বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত ছিল এবং সে শত শত মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং তার বিরুদ্ধে প্রায় অর্ধ শতাধিক মামলা রয়েছে। 2003 সাল পর্যন্তই তার বিরুদ্ধে মামলা ছিল 30টারও বেশি এবং যেগুলো হচ্ছে হত্যা মামলা। সুতরাং এই রকম একটা মাফিয়া ডন, এরকম একটা সন্ত্রাসী, তাকে ভাড়া করা হয়েছে যে সে ডক্টর ইউনূসকে হত্যা করবে, তারেক রহমানকে হত্যা করবে, সার্জিস হাসনাত তাদেরকে শেষ করে ফেলবে। এরকম মিশনে মূলত তাকে নামানো হয়েছে এবং তাকে ভারত থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, ভারত থেকে তাকে ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের প্রশাসন তার সাপোর্টে আছে, যেটা ইতিমধ্যে রিমান্ডে সে স্বীকার করেছে। তো এরকম একজন সন্ত্রাসীকে যে ব্যক্তি বা যে দল প্রশ্রয় দিতে পারে বা যারা লেলিয়ে দিতে পারে এরকম একটা সন্ত্রাসীকে, তো তারা মূলত কোন অবস্থায় যাচ্ছে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। তো এই সুব্রত বাইন সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে
মা আলহামদুলিল্লাহ। তারা ইতিমধ্যেই ধরা পড়েছে, তারা এখন রিমান্ডে রয়েছে সকলেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে এদের কাছ থেকে যে সমস্ত ষড়যন্ত্র মূলত দেশের বিরুদ্ধে করা হয়েছে, এদেরকে লেলি দেওয়া হয়েছে যে তোমরা গুম করবা, খুন করবা, হত্যা করবা, যখন যা মনে চায় তাই করবা, এবং যে কোনোভাবে হোক দেশকে অস্থিতিশীল করতে হবে। এটা হচ্ছে মূল টার্গেট, যে দেশকে অস্থিতিশীল করবা, এটা হচ্ছে তোমাদের মূল কাজ। যেহেতু তারা পেশায় খুনি, পেশায় হত্যাকারী, সন্ত্রাসী, সুতরাং তাদের জন্য এটা আরও বিশাল এক সুযোগ, কারণ তারা তো এমনিতেই এই কাজই করে। আবার শেখ হাসিনার পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়ই কোনো অর্থ বা কোনো কিছু দেওয়া হয়েছে, যার বিনিময়ে মূলত তারা দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রম একের পর এক চালাইছে, এবং সর্বশেষ এসে কিন্তু সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। তো অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীদেরকে এ বিষয়ে স্যালুট দেওয়া দরকার, যে তারা মানে আমাদের দেশের জন্য, জনগণের কল্যাণে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এবং যাদের কারণেই মূলত এরকম দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা ধরা পড়তেছে। তো যাই হোক দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।